শুরুতে জানিয়ে দেব পরমাণু বোমা নিয়ে ভয়ানক খেলা খেলছে পরাশক্তি দেশগুলো। জানিয়ে দেব এবার সাইপ্রাসে হামলার হুমকি দিল হিজবুল্লাহ। এছাড়া রয়েছে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার কবলে পড়তে যাচ্ছে ইসরায়েলি সংগঠন। সর্বশেষ জানিয়ে দিব যুদ্ধকালীন মন্ত্রিসভা ভেঙে দিলেন নেতানিয়াহু সরকার। পরমাণু বোমা নিয়ে ভয়ানক খেলা খেলছে পরাশক্তি দেশগুলো। পরমাণু বোমা যার নাম শুনলেই মনের পর্দায় ভেসে ওঠে ধ্বংস আর বিভৎসতার দৃশ্য। 1945 সালে পৃথিবীর ইতিহাসে প্রথমবার এই অস্ত্রের ব্যবহার দেখে বিশ্ব। জাপানের হিরোশিমা ও নাগাসাকিতে মাত্র একটি করে বোমা ফেলে আমেরিকা। এতে দুটি শহর মিলে নিহত হয় 2,14,000 মানুষ, আহত হয় অন্তত 95,000। বর্তমানে এই ধরনের 12,500টি পরমাণু বোমা রয়েছে উন্নত ও পরাশক্তি দেশগুলোর হাতে। পরমাণু অস্ত্রের ধ্বংসযোগ্য নিয়ে গবেষণা করেন এমন বিজ্ঞানীরা বলছেন, এতগুলো অস্ত্র দিয়ে পৃথিবীকে অন্তত 12 বার ধ্বংস করে দেওয়া সম্ভব। পিলে চমকানো এমন তথ্যের পরও পরমাণু বোমা নিয়ে ভয়ানক খেলায় মেতে উঠেছে 9টি পরমাণু শক্তিধর দেশ। নিজেদের নিরাপত্তা নিয়ে আলোচনা কিংবা অন্য কোনো অস্ত্রের উপর নির্ভর না করে গণবিধ্বংসী পরমাণু বোমার উপরই বেশি আস্থা রাখছে দেশগুলো, যা পৃথিবীর জন্য ধ্বংস ডেকে আনার ঝুঁকি বাড়াচ্ছে। বৈশ্বিক উত্তেজনার মধ্যেই পারমাণবিক অস্ত্রের নির্ভরশীলতা বেড়েছে। পারমাণবিক অস্ত্রধারী নয় দেশগুলো এরই মধ্যে এই অস্ত্রের উপর নির্ভরশীলতা বাড়িয়েছে উল্লেখযোগ্য হারে। সোমবার স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটে প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। ওই প্রতিবেদনে বলা হয়েছে, দেশগুলো পারমাণবিক অস্ত্রাগারে আধুনিকীকরণের ব্যয় গত বছর 1/3 বাড়িয়েছে। এছাড়া গাজা ও ইউক্রেন যুদ্ধ কেন্দ্র করে আন্তর্জাতিক নিরাপত্তার অবনতি হয়েছে বলে তাদের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। প্রতিষ্ঠানটির গণবিধ্বংসী কর্মসূচির পরিচালক উইলফ্রেড ওয়ার্ন বলেছেন, স্নায়ুযুদ্ধের পর থেকে আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে পারমাণবিক অস্ত্রকে এত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে আর কখনোই দেখা যায়নি। বলা হয়েছে, যুক্তরাজ্য, রাশিয়া, ফ্রান্স, চীন, ভারত, পাকিস্তান ও উত্তর কোরিয়া, ইসরায়েল তাদের পারমাণবিক অস্ত্রাগার আধুনিকীকরণ করছে। চলতি বছরের জানুয়ারি পর্যন্ত হিসেবে দেখা গেছে বিশ্বে মোট 12,500টি পারমাণবিক অস্ত্র রয়েছে, যা আগের বছরের তুলনায় 321টি কম। সম্ভাব্য ব্যবহারের জন্য সামরিক বাহিনীর হাতে মজুদ আছে প্রায় 9,585টি। এরই মধ্যে 3,904টি মোতায়েন করা হয়েছে ক্ষেপণাস্ত্র ও এয়ারক্রাফট অবস্থায়, যা গত বছরের চেয়ে 60টি বেশি। এবার সাইপ্রাসে হামলার হুমকি দিল হিজবুল্লাহ। লেবাননে সর্বাত্মক হামলার জন্য ইসরায়েলের প্রস্তুতির মধ্যে নতুন করে হিজবুল্লাহর কাছ থেকে হুমকি এলো। সশস্ত্র গোষ্ঠীটি এবার ইসরায়েলকে তছনছ করা ছাড়াও সাইপ্রাসে আক্রমণ করার হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। টেলিভিশনে দেওয়া এক ভাষণে হিজবুল্লাহ সেক্রেটারি জেনারেল হাসান নাসরুল্লাহ দৃঢ়চিত্তে এই কথা তুলে ধরেন। ইসরায়েলি ডিফেন্স ফোর্সেস নার্দার্ন কমান্ড মেজর জেনারেল ওরি গদরিন, হেড অফ দ্য অপারেশনস ভিক্টরেট জেনারেল ওদেত বাসিউক মঙ্গলবার লেবাননে যুদ্ধ পরিকল্পনা অনুমোদন করার একদিন পর এই ঘোষণা দিলেন। সাম্প্রতিক সপ্তাহগুলোতে লেবানন থেকে প্রায়ই ইসরায়েলের দিকে রকেট ও মিসাইল ছুটে আসছে। কিছুদিন আগে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর একজন সিনিয়র শীর্ষ নেতা ইসরায়েলি হামলায় নিহত হয়। এরপর 200টিরও বেশি রকেট ছোড়া হয় লেবাননে। এই ঘটনায় কয়েকদিনের মাথায় লেবাননের যুদ্ধের পরিকল্পনা অনুমোদন করল ইসরায়েলি সেনাবাহিনী। সেনা সদস্যদের প্রস্তুত রাখার সিদ্ধান্ত নিয়েছে তারা। ধারণা করা হচ্ছে, কোনো সময় লেবাননের সর্বাত্মক যুদ্ধ শুরু করতে পারে ইসরায়েল। এই নিয়ে সীমান্তবর্তী শহরগুলোতে তীব্র উত্তেজনা বিরাজ করছে। এই পরিস্থিতিতে দেওয়া ভাষণে হাসান নাসরুল্লাহ বলেন, যুদ্ধ শুরু হলে ইসরায়েল কোনো অংশ নিরাপদ থাকবে না। আমরা যুদ্ধ চাই না, তবে ইসরায়েলের সঙ্গে যুদ্ধে প্রস্তুত। এই সময় তিনি সাইপ্রাসের বিরুদ্ধে ইসরায়েলকে সহায়তার সম্ভাবনা উল্লেখ করে বলেন, যদি ইসরায়েলকে তার আকাশসীমা ব্যবহার করতে দেয় তাহলে সাইপ্রাসও আমাদের টার্গেটে পরিণত হবে। তার মতে, লেবাননে হামলার জন্য সাইপ্রাসের বন্দর ও ইসরায়েলি ঘাঁটি ব্যবহারের অনুমতি পেতে পারে গুঞ্জন শোনা যাচ্ছে। তবে তা যদি বাস্তবে পরিণত হয়, তবে সাইপ্রাসকে যুদ্ধের অংশে ভেবে নেবে হিজবুল্লাহ ও তাদের মিত্ররা। বর্তমানে সাইপ্রাস ইসরায়েলি সামরিক বাহিনীকে তাদের কোনো ভূমি বা ঘাঁটি সুবিধা দিচ্ছে না।
তবে অতীতে ইসরায়েলকে মাঝে মধ্যে বিমান মহড়া চালানোর জন্য তার আকাশসীমা ব্যবহার করার অনুমতি দিয়েছিল, যদিও তা কোনো যুদ্ধের সময় ছিল না। সাইপ্রাস ইসরায়েলি সামরিক বাহিনীকে কোনো ভূমি বা ঘাটির সুবিধা দেওয়ার জন্য পরিচিত নয়, তবে অতীতে ইসরায়েলকে মাঝে মধ্যে বিমান মহড়া চালানোর জন্য তার আকাশসীমা ব্যবহার করার অনুমতি দিয়েছে, যদিও সংঘর্ষের সময় কখনোই নয়। সাইপ্রাসের দুটি ব্রিটিশ ঘাঁটি রয়েছে। দেশটি 1960 সাল পর্যন্ত ব্রিটিশের উপনিবেশ ছিল। এই ঘাঁটিগুলো সিরিয়া ও সম্প্রতি ইয়েমেনের হামলার জন্য ব্যবহার করা হয়েছে। এ বিষয়ে সাইপ্রাস সরকার কোনো বক্তব্য দেয়নি। হিব্রু মিডিয়ার রিপোর্ট অনুসারে এপ্রিলের মাঝামাঝি সময় ইসরায়েলের বিরুদ্ধে ইরানের করা ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলাকে ব্যর্থ করতে সাহায্য করে ব্রিটিশ রয়্যাল এয়ারফোর্স। তাদের ফাইটার জেট ও রিফুয়েলিং বিমান সাইপ্রাসের ঘাঁটি থেকে যাত্রা করেছিল। এদিকে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার কবলে পড়তে যাচ্ছে ইসরায়েলি সংগঠন। ইসরায়েলি ও ফিলিস্তিনিদের মধ্যে শান্তির সম্ভাবনা হুমকির মুখে ফেলা একটি সংগঠনের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। বিষয়টি মার্কিন কর্মকর্তারা নিশ্চিত করেছেন। এই নিষেধাজ্ঞা ঘোষণায় ওয়াশিংটন বলেছে, অবরুদ্ধ গাজা উপত্যকায় অনাহারে দিনপাতিত করা বেসামরিক নাগরিকদের জন্য মানবিক সহায়তা পাঠানো হয়েছিল। সেসব গাড়ি বহরে হামলার ঘটনায় ওই সংগঠনটির বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। ইসরায়েলে অধিকৃত পশ্চিম তীরে ইহুদি বসতি স্থাপনকারী ও ইসরায়েলি সেনাবাহিনীর রিজার্ভ সৈন্যদের সঙ্গে সংশ্লিষ্ট ওই সংগঠনটির নাম টিভাস-9। ওয়াশিংটন জানিয়েছে, গাজা উপত্যকায় টিভাস-9-এর সদস্যরা মানবিক ত্রাণ সহায়তাবাহী গাড়ি আটক ও হয়রানি এবং ত্রাণ ধ্বংস করায় সংগঠনটির বিরুদ্ধে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। গত মে মাসে টিভ-9-এর সদস্যরা পশ্চিম তীরে হেরবন শহরের কাছে ত্রাণ সহায়তা বহনকারী দুটি ট্রাকে লুটপাট চালানোর পাশাপাশি আগুন ধরিয়ে দেয়। পরে ইসরায়েলি বাহিনী এই ঘটনায় জড়িত সন্দেহে 4 জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে। টিভাস-9 ছাড়াও ইসরায়েলি সামরিক বাহিনীর সঙ্গে সংশ্লিষ্ট উগ্রপন্থী ইহুদিরা গাজায় আন্তর্জাতিক বিভিন্ন মানবাধিকার সংস্থার সংগঠন ত্রাণ সরবরাহ কাজে বাধা দিচ্ছে বলে অভিযোগ রয়েছে, যদিও এই অভিযোগ অস্বীকার করে আসছে ইসরায়েলি বাহিনী। এর আগে ফেব্রুয়ারিতে পশ্চিম তীরের সহিংসতার ঘটনায় জড়িত ইসরায়েলিদের বিরুদ্ধে অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের এক বাহিনীর আদেশে স্বাক্ষর করেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ওই আদেশের অধীনে টিভাস-9-এর বিরুদ্ধে অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করা হবে বলে ঘোষণা দেয় ওয়াশিংটন। এদিকে যুদ্ধকালীন মন্ত্রিসভা ভেঙে দিলেন নেতানিয়াহু সরকার। অবশেষে ভেঙে দেওয়া হয়েছে ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রিসভা। দেশটির প্রধানমন্ত্রী নেতানিয়াহু এই মন্ত্রিসভা ভেঙে দিয়েছেন। মন্ত্রিসভার সঙ্গে এক বৈঠক করেন নেতানিয়াহু। বৈঠক শেষে আজ তিনি এই ঘোষণা দেন। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, নেতানিয়াহুর অতি ডানপন্থী জোটের অংশীদাররা নতুন যুদ্ধকালীন মন্ত্রিসভা গঠনের চাপ দিচ্ছেন। বেনি গান্তজ যুদ্ধকালীন মন্ত্রিসভা থেকে পদত্যাগের পর এই আবেদন আরও জোরালো হচ্ছে। জাতীয়তাবাদী ধর্মীয় অর্থমন্ত্রী বেজালেল এবং জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গাভির যুক্তরাষ্ট্র সহ মিত্র দেশের চাপ সত্ত্বেও গাজায় আরও অধিক হামলা চালানোর দাবি জানিয়ে আসছে। এছাড়া তারা যুদ্ধকালীন নতুন মন্ত্রিসভা গঠনের আহ্বান জানিয়েছেন। তবে নেতানিয়াহু তাদের আবেদন প্রত্যাখ্যান করেছেন বলেছেন যুদ্ধকালীন মন্ত্রিসভার প্রয়োজন নেই। জেরুজালেম পোস্টের এক প্রতিবেদনে এই তথ্য বলা হয়েছে। নেতানিয়াহু এখন গাজা যুদ্ধ নিয়ে মন্ত্রীদের এক ছোট দলের সঙ্গে আলোচনা চালিয়ে যাবেন, যাদের মধ্যে রয়েছেন প্রতিরক্ষা মন্ত্রী ইয়েভ গ্যালান্ট এবং কৌশলগত পররাষ্ট্রমন্ত্রী রন দারমার।